আপনি খোঁজ নিলে দেখবেন যে কৃষিতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কৃষির কোনো নলেজ নাই, শিক্ষায় যাকে দায়িত্ব দিয়েছে শিক্ষার নলেজ নাই, চিকিৎসা খাতে স্বাস্থ্য উপদেষ্টা যাই করে তার কোনো অন্তর্বর্তীকালীন হ্যাঁ, সময়ের কথা। সেটা এই 17 মাসে তাদের 17 বছরের কাজ করা দরকার ছিল, কিন্তু সেটা আমরা পাই নাই, যার কারণে আজকে কিন্তু এই পরিস্থিতি। একটা জিনিস আপনি দেখেন, যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, যেখানে সুচিকিৎসার বেশ অভাব, সেখান থেকে আমরা তারা যেটা একটু আগেই বললাম যে আমাদের স্বাধীনতা লাভ মানে কি, একটা ভূখণ্ড পাওয়া নয়। স্বাধীনতা লাভ মানে হচ্ছে আমি সকল চাপ থেকে মুক্ত, এবং সরকার মানে কি, সরকার কিন্তু আমাদের দায়িত্ব নেবে। আমি যখন রাস্তায় বের হই এই দায়িত্বটা কিন্তু সরকারের, আমার নিরাপত্তা বিধান করা। আমরা দেখলাম যে ডিএমপি একটি প্রেস ব্রিফিং করেছে, সেখানে তারা জানিয়েছে যে গত 3 দিনে তারা প্রায় 350 জন যারা শীর্ষ সন্ত্রাসীদের যারা কাছের মানুষ ছিলেন তাদেরকে গ্রেফতার করেছে। নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারদিন আলম। আজকে দেশ এবং দেশের বাইরের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক জনাব লুৎফর রহমান হিমেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো। আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমানে হামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি? আসলে এই হাম পরিস্থিতি বা হাম রোগটা আমাদের দেশ থেকে একদম নির্মূলই ছিল। এটা হঠাৎ করে আবার যখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এর মধ্যে 3 শতাধিক শিশু তাদের প্রাণ হারিয়েছে। এটা একটা বিপর্যয়কর অবস্থায় ফেলে দিয়েছে আমাদের। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যত রকমের অব্যবস্থাপনা আছে তার মধ্যে এই স্বাস্থ্য খাতটা শীর্ষে, তারপরে আছে শিক্ষা। তো এই স্বাস্থ্য নিয়ে আমরা কিন্তু গত 54টি বছরে সেইভাবে আগাতে পারিনি। তবে কিছু কিছু সাফল্য আমাদের ছিল, যেমন হাম নির্মূলে আমাদের একটা ভালো একটা অবস্থান ছিল। কিন্তু সাম্প্রতিক মানে 8-10 বছর ধরে এটা টেক কেয়ার করা হয়নি। যেমন এই যে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টা, সেটাও কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে। সেটা নিয়ে হয়তো বা কয়েকদিন পর আবার হাউকাউ হবে। তো এই হাম পরিস্থিতি প্রতিদিন ডজন খানেক শিশু মারা যাচ্ছে। কলি না ফুটতেই যে শিশুরা ঝরে পড়ছে, এটা বিরাট উদ্বেগজনক বিষয়। আবার আপনি একটা জিনিস দেখেন যে প্রতিদিন গড়ে 350 থেকে 400 জন রোগী শনাক্ত হচ্ছে, এবং এটা 47টি জেলায় এটা বিস্তার লাভ করেছে, আরো বেশি হবে হয়তোবা। তো এটা আমরা সম্প্রতি ইউনিসেফের একটা চিঠি প্রকাশ হয়েছে, আমাদের নাগরিক প্রতিদিনেও চিঠিটির সবিস্তার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে যে গত অন্তর্বর্তী যে সরকার ছিল তাদের দুর্বলতাটাই বেশি ছিল। যিনি উপদেষ্টা ছিলেন তিনি এটি গা করেননি। তাদেরকে সতর্কতামূলক চিঠিও দেওয়া হয়েছিল যে এরকম একটা পরিস্থিতি হতে পারে যদি টিকা ঠিক মতো না দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের 17 মাসে এই বিষয়ে কোনো উদ্যোগী নেওয়া হয়নি, এবং এর আগের সরকারগুলোরও ব্যর্থতা ছিল। এখন যে এই 3-4 মাস ধরে যে বিএনপি সরকার আছে, তারা এটা বুঝে উঠতে না উঠতেই কিন্তু পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। আমাদের সবচাইতে বিরক্তিকর যে বিষয়টা, আমরা উদ্বেগজনক যে বিষয়টা, ভয়ের যে বিষয়টা, সেটি হচ্ছে দায় এড়ানোর একটা সংস্কৃতি আছে। সেটা ক্ষমতায় যারা থাকে তারা দায় এড়াতে চায়। তো অন্তর্বর্তী সরকারের সময় তারা দায় এড়িয়ে গেছে, এখন যে বিএনপি সরকার আছে তারাও দায় এড়াতে চাচ্ছে। এখন পাল্টাপাল্টি দোষারোপ না করে এই বিষয়টাকে সিরিয়াসলি দেখতে হবে, এবং সকলকে নিয়ে যে কোনো বিষয়ে এরকম জাতীয় দুর্যোগে সবাইকে নিয়ে আসলে একটা মুভমেন্টে যেতে হয়। সেটা এই বিএনপি সরকারের পক্ষ থেকে আমরা আশা করি, যাতে করে এর মধ্যে টিকা কিন্তু এসে গেছে। আমরা পত্রিকার খবরে আমরা দেখলাম, নাগরিক প্রতিদিনের খবরে আমরা দেখেছি যে টিকা এসে গেছে, সেটা প্রপারলি ইউজ করতে হবে, এবং মানুষের মধ্যে যে উদ্বেগ আছে সেটা কাটাতে হবে। এই যে প্রতিদিন যে 10-12টা শিশুর প্রাণ যাচ্ছে, সেটা তাৎক্ষণিক ঠেকাতে হবে। এবং আমরা এমনও খবর পাচ্ছি 3টি হাসপাতালে দৌড়াদৌড়ি করে বাবার কাঁধে সেই শিশু সন্তানের লাশ, মায়ের বুকে সেই শিশু সন্তানের লাশ, এটা দেখে আমাদের বুক কিন্তু ফেটে যায়। একটা জিনিস আপনি দেখেন, যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, যেখানে সুচিকিৎসার বেশ অভাব, সেখান থেকে যেটা একটু আগেই বললাম যে আমাদের স্বাধীনতা লাভ মানে কি, একটা ভূখণ্ড পাওয়া নয়। স্বাধীনতা লাভ মানে হচ্ছে আমি সকল চাপ থেকে মুক্ত, এবং সরকার মানে কি, সরকার কিন্তু আমাদের দায়িত্ব নেবে। আমি যখন রাস্তায় বের হই
এই দায়িত্বটা কিন্তু সরকারের, আমার নিরাপত্তা বিধান করা। এটা ওয়েস্টার্ন দেশে আমরা দেখি, হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, এবং আমাদের কানাডায় আমরা মৌলিক দেখি। চাহিদার মধ্যেও কিন্তু চিকিৎসা পড়ে। যেরকম রাস্তায় আমি একজন নিরাপত্তা চাই, আমাদের চিকিৎসা এইটার মানে আমাদের যেন সরকার ব্যবস্থা করে। আমরা কেন, আমাদের কিন্তু মন্ত্রী, এই শিল্পপতি, এদেরকে আমরা দেখেছি বিদেশে চিকিৎসা নিতে যায়, সিঙ্গাপুর যায়, এই ব্যাংকক যায়, কেউ কেউ আমেরিকায় যায়। তো এটা কেন হবে? আমরা যদি এই এত 5 দশক পেরিয়ে এসেও যদি আমাদের চিকিৎসা নিতে বাইরে যেতে হয়, আমাদের সাফল্য কোথায়? আমরা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি না আমরা সাফল্যের শিখরে আছি, আমরা ইউরোপ হয়ে গেছি, আমেরিকা হয়ে গেছি। এই যে হাম পরিস্থিতি কিন্তু সেটারই ধারাবাহিকতা। হঠাৎ করে অন্তর্বর্তী সরকারেরই দোষ তা না, তাদের অবশ্যই গাফিলতি আছে, তারা এটা এড়িয়ে গেছে, তারা বুঝে শুনে চলতে পারেনি, তাদের অভিজ্ঞতার প্রচন্ড অভাব ছিল। তাদের যে সরকারটা গঠন করেছিল, আমরা কিন্তু সবসময় আলোচনা করতাম যে যাদের অভিজ্ঞতা নাই তাদেরকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি খোঁজ নিলে দেখবেন যে কৃষিতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কৃষির কোনো নলেজ নাই, শিক্ষায় যাকে দায়িত্ব দিয়েছে শিক্ষার নলেজ নাই, চিকিৎসা খাতে স্বাস্থ্য উপদেষ্টা যাই করে তার কোনো অন্তর্বর্তীকালীন হ্যাঁ, সময়ের কথা। সেটা এই 17 মাসে তাদের 17 বছরের কাজ করা দরকার ছিল, কিন্তু সেটা আমরা পাই নাই, যার কারণে আজকে কিন্তু এই পরিস্থিতি। আমরা আবার দেখছি যে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিন্তু আবার জেগে উঠেছে। শিশু সন্ত্রাসী চিটনকে খুন করা হলো এবং খুনের এখন পর্যন্ত অচেনা। আসলে একটা নতুন সরকার যখন আসে তখন একটা অস্থিরতা থাকে, সেটা থামতে আরো 6 মাস 7 মাস লাগে। অস্থিরতা কিন্তু শুরু হয়ে গেছে আন্ডারওয়ার্ল্ডে, খুনোখুনি শুরু হয়ে গেছে, এটা সামনে আরো বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনী যদিও বলছে যে ঢাকাতে কোনো শীর্ষ সন্ত্রাসী নেই ইত্যাদি ইত্যাদি, আসলে সেটা সঠিক নয়, তারাও জানে না সঠিক তথ্য। আমরা তো খোঁজ খবর রাখি, আমাদের যারা ইনভেস্টিগেটিভ রিপোর্টার আছেন তারাও জানেন যে কারা কোথায় আছে এবং কার ইঙ্গিতে কাকে খুন করা হচ্ছে, এবং সামনে আরো খুনোখুনি হবে। এটা যদি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী স্মার্টলি যদি ট্যাকল করতে না পারে, আরো খুনোখুনি হবে। আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই যে ঢাকার যারা যারা শীর্ষ সন্ত্রাসী যাদেরকে বলা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড একটু চেক করেছিলাম আমি কোনো একটা কারণে। তো তারা বেশ এডুকেটেড এবং দেখা যায় যে তারাও বেশ ভালো একটা প্রতিষ্ঠান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে তারা পড়াশোনা করেছে, এবং এরকম জায়গা থেকে তারা পড়াশোনা করে এইসব কাজ কেন বেছে নেয় বলে আপনি মনে করেন? এটা আসলে অনেকটা জটিল প্রশ্ন। আমাদের যে সামাজিক পরিস্থিতি, কেউ কেউ হয়তো টাকা কড়ির জন্য আসে, কেউ কেউ হয়তো মাদকের সাথে করতে গিয়ে আসে, কেউ কেউ অন্ধকার জগতে যখন পা বাড়ায় কৌতূহল থেকে জড়িয়ে যায়। এক একজনের এই লাইনে জড়িয়ে যাওয়ার এক এক ইতিহাস আছে, এবং অনেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্ট্রং, যেটা আপনি একটু আগে বললেন। কারো কারো বাবা মা ডাক্তার, কারো কারো বাবা মা অনেক ইউনিভার্সিটি প্রফেসর, এবং তারাও ঢাকা ভার্সিটির মতো বড় বড় প্রতিষ্ঠান থেকে মানে হাইলি এডুকেটেড। তো এরপরেও যেমন মাদকে যেরকম তরুণরা জড়িয়ে যায়, ঠিক এই লাইনটাও একটা অদম্য টানে তারা এখানে জড়িয়ে যায়, ফলে তাদের নাম ওঠে শিশু সন্ত্রাসীর তালিকায়, এবং তাদের অনেকের প্রাণ যায় হচ্ছে ক্রস ফায়ারে, কারো হয়তো বা তার প্রতিপক্ষের হাতে, কারো হয়তো তার ক্লোজ বন্ধুর হাতে তাদের জীবন চলে যায়। তাদের আসলে শান্তি না হয়, তাদের যে জগৎটা সেটা আসলে অন্ধকার জগৎ। এই কারণেই বলা হয় কে কাকে টার্গেট করে রেখেছে বলা মুশকিল। কোটা সংস্কার আন্দোলন, 5ই আগস্ট পরবর্তী থান থেকে সব অস্ত্র চুরি করা হয়েছিল, এখনো কিন্তু সবগুলোই অস্ত্র জমা পড়েনি থানায়। তো এটা কি, এটা বর্তমানে আমাদের জন্য, আমাদের সমাজে যারা মানুষ আছে তাদের জন্য তো বেশ অবশ্যই উদ্বেগজনক, এবং সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা না করলে, আইন শৃঙ্খলা বাহিনী তো বলছে যে তারা অস্ত্র উদ্ধার করছে, মাঝে মাঝে কিছু উদ্ধার হচ্ছে। আমরা দেখলাম যে ডিএমপি একটি প্রেস ব্রিফিং করেছে, সেখানে তারা জানিয়েছে যে গত 3 দিনে তারা প্রায় 350 জন যারা শীর্ষ সন্ত্রাসীদের যারা কাছের মানুষ ছিলেন তাদেরকে গ্রেফতার করেছে। এটা অবশ্যই তাদের রুটিন একটা অভিযানের অংশ, অবশ্যই এটার সাফল্য, কিন্তু এদেরকে কিন্তু এই বেশি দিন রাখা যায় না। দেখা যায় প্রমাণের অভাবে বা বিভিন্ন ভাবে তারা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে। আমরা কিন্তু দেখি একজন নিরীহ মানুষ দিনের পর দিন জেল খাটে, কিন্তু অপরাধীরা কিন্তু বেরিয়ে আসে। 5 আগস্টের পর কিন্তু আমরা দেখেছি অসংখ্য চিহ্নিত সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে, তারা বেরিয়ে এসছে, আর বুক ফুলিয়ে বেরিয়ে এসছে। এসে কেউ কেউ আবার তাদের পুরনো সেই পেশায় ফিরে গেছে, কেউ কেউ দেশের বাইরে গিয়ে নতুন করে জীবন পরিচালনা করছে। আরেকটা জিনিস আপনি দেখেন যে এই কোনো একটা ঘটনা ঘটলে, কেউ মারা গেলে আমরা দেখি যে তদন্ত কমিটি গঠন করা হয়,
এবং তদন্ত কমিটির খেলা চলতে চলতে একটা সময় যে দেখি যে ওই ব্যাপারে আর কেউ কোনো আলোচনা করছে না। তদন্ত কমিটি হচ্ছে সবচাইতে একটা বড় কৌতুক এই ক্ষেত্রে। অনেককেই দেখা যায় কালকে বা পরশু একটি খবর দেখলাম, যিনি অপরাধী তাকেই তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, সে তদন্ত করবে। তো এরকম হয় আমাদের দেশে। তদন্ত কমিটি বলতে যা বোঝায়, এটা নিয়ে আপনি জরিপ করলে দেখবেন যে কেউই এটার উপর আস্থাবান না। এবং এটা নিয়ে এই হাহারি একটু পরে সবচেয়ে বেশি যখনই তদন্ত কমিটি হয়, এবং মানুষজন বলতে থাকে যে এটা নিয়ে আরেকটা তদন্ত কমিটি হতে পারে, তদন্ত কমিটিকে নিয়ে। এবার আমরা একটু দেশের বাইরে যেতে চাই। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনি কি বলতে চান? আসলে পশ্চিমবঙ্গ আমাদের দেশ লাগোয়া একটি রাজ্য। ভারতের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। সেই ভারতের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে বিধানসভা নির্বাচন হয়ে গেছে। সেখানে মমতাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে যেটা বলা হচ্ছে, মমতা দাবি করেছেন, দৃশ্যত অনেকটাই সেরকমটা মনে হচ্ছে। কারণ নির্বাচনের মধ্যে দুই ভাবে অনিয়ম করা যায়। যেহেতু কেন্দ্রে আছে বিজেপি সরকার, তাদের হাতেই ছিল চাবি। একটা হচ্ছে ভোটে সরাসরি কারচুপি, আর এটা হলো ভোট ইঞ্জিনিয়ারিং। যেটা আগের থেকে করা হয় সেটা হলো ইঞ্জিনিয়ারিং। এই ক্ষেত্রে কারচুপি কিছুটা হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংটাই বড় করে দেখা যেতে পারে। কারণ 90 লাখ প্লাস ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই মুসলিম, এবং এরা মমতার ভোট ব্যাংকের অংশীদার। এবং এই 90 লাখ ভোট 105টি আসনে সরাসরি প্রভাব রেখেছে। তো এই 105টি আসনের বেশিরভাগই মমতা পেতে পারতেন। তখন এই রেজাল্টটা কিন্তু টোটালি বদলে যেত, তখন বিজেপি জিততে পারতো না। তো এই ক্ষেত্রে বিজেপি তাদের যে রাজনৈতিক যে অভিপ্সা, যে লক্ষ্য, সেটাতে তারা গেইন করেছে। পশ্চিমবঙ্গ মোটেও বিজেপির আলোচনার কেন্দ্রে ছিল না। এখানে তাদের অবস্থানটা এত শক্তিশালী কখনো ছিল না, কিন্তু এবার যেটা করা হলো সেটা অনেকটাই তৃণমূলের টিএমকের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, সেটার অভিযোগটা অনেকটাই আমল নেওয়ার মতো। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, ইরান আমেরিকা যুদ্ধ কি শেষ হতে যাচ্ছে কিনা। আমরা দেখলাম যে ইতিমধ্যে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ স্থগিতের একটি বার্তা দেওয়া হয়েছে। তো আগামীতে কি যুদ্ধ? ইরান যুদ্ধ প্রায় 1.5 মাস প্লাস হবে হয়তোবা, আমি শিওর না। তো এই যে দীর্ঘ একটা যুদ্ধ চলতেছে, এখানে ইসরায়েলের ধ্বংস লীলা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওদের মিডিয়াগুলো খুবই কঠোর এবং এগুলা ছবি এবং ভিডিও বাইরে ছড়াতে দেয় না। কিন্তু ইরানের যা আমরা দেখেছি, ওখানে ধ্বংসলীলা চালানো হয়েছে, কিন্তু তারপরেও ইরান কিন্তু মাথা নত করেনি। ইরানের শীর্ষ নেতৃত্বের সবাইকেই প্রায় হত্যা করা হয়েছে। একমাত্র মাসুদ পেজিশকিয়ান যে প্রেসিডেন্ট, আমার মনে হয় যে ওনাকে টার্গেট করা হয়নি, ওনাকেও মেনে ফেলতেন। কিন্তু এত কিছুর পরেও ইরান কিন্তু সামান্যতম পিছপা হয়নি। এই যুদ্ধের মধ্যে বিভিন্ন সময়ে ইসরায়েল বা ওয়াশিংটনের পক্ষ থেকে মৃদু স্বরে যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে নানা নিয়েতে, কিন্তু ইরান সেটা আমলে নেয়নি। ফাইনালি গতকালকের যে আপডেট, সেটি হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং যুদ্ধ শেষ করার একটা প্রস্তাব দিয়ে, এক গুচ্ছ প্রস্তাব দিয়ে তেহরানে পাঠানো হয়েছে। সেই প্রস্তাব এখন তেহরান সেটি পর্যালোচনা করে দেখছে। এর মধ্যে ইরান সরকারের শীর্ষ যারা আছেন, তারা অনেকেই বলছেন যে এটা একটা ফাঁদ, এটা এমন একটা প্যাকেজ যেটাকে ইরানকে আসলে, যেহেতু ইরান জিতে গেছে, সেই জয়টা ভাগাভাগি করার জন্য এটা একটা কৌশল। আপনি খেয়াল করবেন যে এরকম যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। বলা হচ্ছে যে আগামীকাল থেকে যুদ্ধ নিয়ে কিন্তু তারা এর মধ্যে বড় হামলা চালিয়ে অনেকে হত্যা করেছে। আর ইরান আমেরিকা যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হলো কারা? কাদের বেশি ক্ষতি? অবশ্যই ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, মধ্যপ্রাচ্য হয়েছে। যুদ্ধটা আসলে শুধু অবশ্যই সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হয়েছে। 1/5 তেল সরবরাহ হয় হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। সেটা বন্ধ থাকলে দেখা যায় যে আমাদের এই ট্রান্সপোর্টের যে তেলে চলে, জ্বালানিতে চলে, সেটার ভাড়া বেড়ে যায়। সেই ভাড়া বেড়ে গেলে কিন্তু লাউ, কুমড়া, এসব নিত্যপণ্যের মধ্যেও কিন্তু দাম বেড়ে যায়। আলটিমেটলি একটা দেশের মুদ্রাস্ফীতিও হয়ে যায় ওই একটা কারণে। ফলে সারা বিশ্বেরই ক্ষতি, আমেরিকারও ক্ষতি,
আমেরিকাতে যুদ্ধে আছে, ওদের কিন্তু একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে গেলে তারা কিন্তু মিলিয়ন ডলার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তো তারা অলরেডি তাদের সৈন্য হারিয়েছে, সেনা হারিয়েছে, অস্ত্র হারিয়েছে, ইসরায়েলও হারিয়েছে। এমন সৌদি আরব থেকে ইরান, কুয়েত, কাতার সব জায়গাতেই কিন্তু যুদ্ধের আগুন ছড়িয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে। আমাদের সাথে যুক্ত ছিলেন নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান হিমেল। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।